পারিষদ সবাইকে বলেছেন যে পৃথিবীর যত জ্ঞান আছে সেগুলোকে একটা জায়গায় এক করো। আমি সারা পৃথিবীর জ্ঞানকে একর করতে চাই। তো সবাই সেই জ্ঞানগুলোকে নিয়ে, মানে কত রকমের জ্ঞান হতে পারে সেইগুলোকে নিয়ে তারা লিখেছেন। বেশ কিছু সময় গেছে, কয়েক বছর গেছে, একটা পুরো প্রাসাদ ভর্তি বই হয়েছে। রাজামশাই যখন এসছেন, কি করেছো তোমরা? এ তো পড়তে পড়তে আমার জীবন চলে যাবে, আমি পড়বো কখন আর শিখবো কখন, জানবো কবে? ছোট করো, চলবে না, আরও কম সাইজ করো। ভালো কথা। এবার আবার সবাই মিলে লেগেছে, সেটাকে ছোট করা হয়েছে। রাজামশাইকে বলা হয়েছে ওটা করা হয়েছে ছোট, আপনি আসুন দেখার জন্য। এক বড় হল ঘর ভর্তি বই হয়েছে। রাজামশাই বলছে এত আমার সময় নেই, আমি পারবো না, আরও ছোট করো। উনি এবার তো সবাই চিন্তায় পড়ে গেছে। উনি বলছেন, রাজামশাই বলছেন মানতেই হবে, রাজার কথা শেষ কথা, যেমন আমাদের বস ইজ অলওয়েজ রাইট, অফিসে যেটা হয়, ঠিক আছে? তো সেই রকম বলা হয়েছে। তো মোটা বড় ওই চিত্রগুপ্ত, ওই জমালয় জীবন তোমার সামনে দেখেছি, দেখেছেন যে জাবদা খাতা নিয়ে এসেছিল, ঠিক ওই রকম সাইজের একটা বই হয়েছে। বলছে এইসব আমি পড়তে পারবো না, আরও ছোট করো। তো ওদের মধ্যে যিনি সবথেকে জ্ঞানী লোক ছিলেন, তিনি লিখেছেন দেয়ার ইজ নো ফ্রি লাঞ্চ ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীতে ফ্রিতে কিছু হয় না। এখানেও চাই, আমি যদি অফিসে গিয়ে 8 ঘন্টা ডিউটি করতে পারি, তার এগেনস্টে 30 দিন কাজ করার পর মাইনে পাই। আমি যদি দোকান খুলতে পারি 10 ঘন্টা, তারপরও যদি আমি মাসের শেষে ইনকাম করি, তাহলে এখানেও একটু সময় দেওয়া উচিত। কিন্তু সেই সময়টা কোথায় দেব, কিভাবে দেব? পার্ট টাইম অ্যান্ড ফ্লেক্সিবল টাইম, আমার মতো করে দেব, এবং সেটা কারোর গাইডলাইনে শিখবো, নিজের মতো করে করতে হবে না। কারণ এই ঘরে দেখুন, প্রত্যেকের আমাদের কিন্তু বয়স আলাদা, জেন্ডার আলাদা, অ্যাকাডেমিক স্ট্যান্ডার্ড আলাদা, ইনকাম প্রোফাইল আলাদা, সব আলাদা। কিন্তু এর একটা সিলেবাস আছে, সেই সিলেবাসটা কিন্তু সবাইকার জন্য এক। যিনি ক্রাউন অ্যাম্বাসাডার আছেন তিনিও যে বইটা পড়েন, তিনি যে এডুকেশন নেন, যিনি নতুন আজকে জয়েন করেছেন তিনিও সেম এডুকেশন নেন। সিলেবাস সবাইকার জন্য এক। তো সিলেবাসটাই ঢুকে একটুখানি। ফার্স্ট সিলেবাস এটা হচ্ছে 4 বেসিক্স। 4 বেসিক। বেসিক তো বেসিকই, এবিসিডি যেমন বেসিক। একজন নাসা সায়েন্টিস্ট যখন একটা সেন্টেন্স লেখেন, তিনিও ওই এবিসিডিকে বেস করেই লেখেন। আর যখন ম্যাথ করেন তিনিও ওই 0 আর 1কেই বেস করে করেন। তাহলে বেসিকটা সেখানেও যেমন লাগে, এখানেও বেসিকটা লাগে, রাইট? তাহলে 4 বেসিক্সের মধ্যে কী কী করে? ফার্স্ট হচ্ছে লিস্ট বিল্ডিং। আমি আর লিখছি না, লেখার সময় নষ্ট করছি না। আর নামের লিস্ট করা। আচ্ছা, তার আগে যেটা বলবো, নামের লিস্ট তো করবো, কেন করব? লিস্ট বিল্ডিংটা কেন করা দরকার? লিস্ট বিল্ডিংটা করা দরকার একটা ড্রিম লিস্ট, আমি কি চাই এই ব্যবসাটা থেকে। প্রথম দিন আপলাইনের সঙ্গে বসে এটাই করা প্রয়োজন যে আমি কেন ব্যবসাটা শুরু করেছি, আমি কি চাই। যদি আমার কাছে কোনো ড্রিম না থাকে, কিছু স্বপ্ন না থাকে, কিছু দুঃস্বপ্নতা আছে, হয়তো আমার স্যালারি 30% ইএমআইতেই চলে যায়, হতে পারে। হয়তো আমার বাড়িতে প্রচুর মেডিকেল এক্সপেন্সেস হয়, হতে পারে। বা বাচ্চার প্রচুর টিউশন ফিস যায়, মানে স্কুলের বাচ্চা পড়াশোনার জন্য প্রচুর খরচ হয়, হতে পারে। তাহলে সবগুলো ক্ষেত্রে টাকাটাই কিন্তু বড়। সেই একটা জায়গায় কিন্তু সবার আগে ওই স্বপ্ন বলুন, দুঃস্বপ্ন বলুন, আমার তো দুঃস্বপ্নই ছিল, সেই দুঃস্বপ্নের একটা লিস্ট তৈরি করা, এবং সেটা হাজব্যান্ড ওয়াইফ বসে লিস্ট তৈরি করা, যে আমরা প্রায়োরিটি সেট করা, সেটাও আপলাইনের সঙ্গে বসে, কাপলে বসে ঠিক করে নেওয়া যে আমরা কোনটার জন্য আগে কাজ করব, সেটার জন্য কি প্ল্যান করা দরকার। নেক্সট হচ্ছে একটা পোস্টপন লিস্ট। পোস্টপন লিস্ট মানে আমার সন্ধ্যেবেলা একটু কি বলবো, ওই যে নাটকগুলো হয়, টিভি সিরিয়ালগুলো, সেগুলো একটু না দেখলে নয়, ঠিক আছে? এবং সেটা লাইভ দেখতে হবে আমাকে। সারাদিনে 4 বার রিপিট টেলিকাস্ট হয়, কিন্তু আমাকে সন্ধ্যেবেলাটাই দেখতে হবে, কোথাও লেখা নেই। আমাকে সন্ধ্যেবেলা না একটু বন্ধুর চায়ের দোকানে না গেলে ঠিক হয় না, ওখানে তো আমাকে একবার মুখ দেখাতে হবে, নাহলে ওরা সব অপেক্ষা করে। একটু চেঞ্জ করে নেওয়া। মহেন্দ্রক্ষণ আছে আমাদের ব্যবসা, জানেন তো? যেমন প্রতিটা ওই দুর্গাপুজোর সময় সন্ধি পুজো হয়, অষ্টম নবমীর মাঝখানে। আমাদের বিজনেস, ওটা তো সন্ধি পুজো একবার হয় সারা বছরে, রাইট? আমাদের বিজনেসে না একটা মহেন্দ্রক্ষণ আছে, সেটা কখন বলুন তো? 6টা থেকে 9টা সন্ধ্যেবেলা। এই 6টা থেকে 9টা আমরা আমাদের ভবিষ্যতের জন্য কাজ করব, বাকি 21 ঘন্টা আজকের দিনটা চালানোর জন্য আমরা কাজ করব। এই মহেন্দ্রক্ষণটাকে আমরা পৃথিবীর কোনো কাজই রাখবো না।
আইদার আমার বাড়ির কোনো মেডিকেল এমার্জেন্সি হয়েছে বা আমি কোনো মেডিকেল এমার্জেন্সিতে পড়েছি, এছাড়া আমার কাছে কোনো অপশান নেই। কারণ হ্যাঁ করতে পারি, তাহলে বোধহয় আবার ব্যাক টু দ্য ফার্স্ট লিস্ট, দুঃস্বপ্ন বা স্বপ্নের লিস্ট। যদি ওটা আমার স্ট্রং হয় তাহলে এইগুলো আমার কাছে সেকেন্ডারি। বিয়ে বাড়িতে সন্ধ্যেবেলা না গেলেই নয়, আমার বন্ধু অপেক্ষা করবে, তাহলে বোধহয় আমার একটু চেক করা উচিত আপলাইনকে দিয়ে। ঠিক আছে, আমি কোনোদিন কোনো ডাক্তারকে দেখিনি সন্ধ্যেবেলায় বিয়ে বাড়িতে গেছে। আমি কোনোদিন কোনো বিজনেসম্যানকে দেখিনি দোকান বন্ধ করে বিয়ে বাড়ি থেকে বসে আছে। ইভেন আমাদের পিকনিক হলেও বন্ধু যার দোকান আছে সে কিন্তু রাত্রি 10টার পর, তাকে বলাই আছে, ওরা বলে দিচ্ছে আইদার আমাকে লিস্টে যদি রাখিস আমি 10টার পরে যাবো দোকান বন্ধ করে, আমি সন্ধ্যে 6টা থেকে গিয়ে কিন্তু বসবো না। আর আমি যাদের সাথে পিকনিক করি তারা আমাকে জানো সোমনাথ যেখানেই থাকুক 9:30টার আগে আসবে না। বল অফিস পিকনিকও, আর আমাদের ডিপার্টমেন্ট অফিস পিকনিক উঠে গেছে, কারণ ওই একটাই কারণে, সবাই থাকবে, সোমনাথ আসবে 9:30টার সময়, খেতে আসবে শুধু, আর দরকার নেই পিকনিক করারই দরকার নেই, ডিপার্টমেন্টে 5টা লোক, পিকনিক উঠে গেছে আমাদের। ঠিক আছে, আমি ঠিক আছে পিকনিক করবোই না, যা। তো এই ব্যাপারটা হচ্ছে। আর একটা এরপর লিস্টটা যেটা, সেটা হচ্ছে র মেটেরিয়াল। ব্যবসায় তো টাকা পয়সা লাগে না, বাড়ির শুধু প্রোডাক্টটা ব্র্যান্ড চেঞ্জ করতে বলেছি। আর তো বলিনি যে 50,000 টাকা, 1 লাখ টাকা, 5 লাখ টাকা ইনভেস্ট করতে, যেগুলো অন্য ক্ষেত্রে লাগে। একটা নামের লিস্ট তৈরি করা, তা নামের লিস্ট করে কালকে থেকে বলতে চলে যাবো না, নামের লিস্ট তৈরি করে স্ট্রেট আপলাইনের বাড়ি, কি আপলাইনকে ডেকে নেবো, দুজনে মিলে বসে ঠিক করবো কাকে আগে বলবো কাকে পরে বলবো, কোন এজ ক্যাটাগরি বলবো, কোন ইনকাম রেঞ্জের লোককে আগে বলবো, কোন ডিস্টেন্সের লোককে আগে বলবো। আমার একজন রিলেটিভ থাকে দুর্গাপুরে, আরে দুর্গাপুরে আমি স্পন্সার করলে সার্ভিস দিতে যেতে পারবো তো? পারবো না। রাদার আমি আমার 10 কিলোমিটার রেডিয়াসের মধ্যে আগে বলি। একটি বেকার ছেলে, সে কিছু খুঁজছে, আমি বলছি না কোনোটাই না, জাস্ট আপলাইনকে দিয়ে চেক করে নেব। আমি যেগুলো শিখেছি সেইগুলোই বলছি, নতুন কিছু শুনলে আপনাকে দিয়ে চেক করে নেবেন। একটি বেকার ছেলে আর একজন 70 বছরের বয়স্ক লোক, এ দুজনেই কিন্তু এলিজিবল, হ্যাঁ বিজনেসটা করতে পারে, এক্সেপশন ইজ নট দ্য রুল। বাট এদের দুজনে দেখানোর আগে যদি আমার বয়সীর কাউকে একটা বিজনেস প্ল্যান দেখানো, যার প্রয়োজন অনেক বেশি, যার তাগিদ আছে, এই ব্যবসাটা করার জন্য নিড দরকার নেই, সেন্স অফ নিড দরকার, তাগিদ না থাকলে না, ওই যেটা এখানে সিনিয়র লিডাররা বলে গেলেন যে অনেকেই আসেনি, আবার অনেককে ডাকার পরেও তারা আসেনি, দরকার নেই। ওখানে KL রাহুল সেঞ্চুরি করে ফেললো, আর এরপর রবীন্দ্র জাদেজা নেমেছে, ওইটা দেখি আগে। ইন্ডিয়া ওখানে খেলতে গেছে ইংল্যান্ডে, থার্ড টেস্ট চলছে, দারুণ ব্যাপার, তারা ওটা থেকেও ব্যস্ত। ঠিক আছে, তো ব্যাপারটা সেরকমই, তাদের কাছে মনে হয়েছে না এটা দরকার নেই, তো এই নামের লিস্টটা করা দরকার, কাকে আগে বলবো কাকে বলবো সেটা আপনাদের সঙ্গে বসে। এরপর হচ্ছে কোয়ালিফাই আর ইনভাইট। ওই সেকেন্ড স্টেজটা বলছিলাম, কোয়ালিফাই এবং ইনভাইট, কী করে ইনভাইট করতে হয় এবং কি করে কাকে কোয়ালিফাই আগে করব, লং ডিস্টেন্স কাকে কভার করব, কোন ইনকাম প্রোফাইল কাকে বলবো, কোন বয়সের লোক কাকে বলবো, সেটা আপলাইনের সঙ্গে বসে ঠিক করব। কারণ আমি আবার বলেছি এই কাজটা নতুন কাজ, আমাকে শিখতে হবে, তাহলে সেই ক্ষেত্রে আমাকে অবশ্যই আপলাইনে গাইলে। এখানে সবথেকে বড় কথা, একজন মাথার উপর বসে আছে যে আমাকে শেখাচ্ছে। আমরা যে কোনো কাজে বেরোই যখন ঠাকুরকে প্রণাম করে বেরোই, কারণ একটা ফেথ, বিলিভ ইন আনসিন, আমাদের মনের মধ্যে আছে যে উনি আমাকে ঠিক দেখবেন, উনি আমাকে বিপদে ফেলবেন না। তো ওনার ওপর যদি আমি 100% ফেথ রাখতে পারি, ভগবান তো নিজে এসে বাঁচাবেন না, ভগবান কাউকে দূত করে পাঠিয়েছে এই ব্যবসাটা আমাকে উদ্ধার করার জন্য, সে হচ্ছে আমার আপলাইন। তাহলে আমার আপলাইনের সঙ্গে, আমি তো এটা বলি, আমার বাবা মার পরে যদি কেউ সব থেকে বেশি আমার ভালো চেয়ে থাকে, সে হচ্ছে আমার আপলাইন, যিনি 200% আমার উপরে এফোর্ট দেন, ইনভেস্ট করেন, যে আমার উন্নতি হলে, আমি তো বিজনেস প্ল্যানে দেখেছি বা আমার বিজনেস প্ল্যানে সবাই জানি যে আমার উন্নতি হলে তবে আমার আপনার উন্নতি হবে, তাহলে ডেফিনেটলি উনি আমার উপর 100% ফেথ রাখেন, উনি আমাকে 100% সার্ভিস দেন। আমার কাজ হচ্ছে ওনার সাথে সেটা ট্যাগ হয়ে যাওয়া, কোয়ালিফাই এবং ইনভাইট করা। কীভাবে ইনভাইট করছেন একটু শিখে তার কাছ থেকে, উনি দুটো করলেন, 3 নম্বরটা আমি করলাম, একটু একটু করে শিখি, ভুল করার কিছু নেই, আইদার আমরা দারুণ করছি নাহলে শিখছি, দুটোর মধ্যে যে কোনো একটা, ফেলিওরের কোনো জায়গা নেই এখানে, আইদার গ্রো অর লার্ন। নেক্সট হচ্ছে প্ল্যান শো, যেটা আজকে প্ল্যান শো হলো। প্ল্যান শো অনেক রকমের হয়, আপনার বাড়িতে রাখতে পারি, তার বাড়িতে যেতে পারি, এখানে ওপেন মিটিংয়ে নিয়ে আসতে পারি, প্রচুর জায়গায় প্ল্যান শো হয়, ডিজিটাল প্ল্যান শো হয়, আজকে রাত্রে ডিজিটাল প্ল্যান শো আছে, তো সেগুলো আমরা ইনভাইট করতে পারি। ঠিক আছে, তো সেখানে প্রচুর লং ডিস্টেন্স মানুষকে আমরা কিন্তু ডিজিটালি প্ল্যান শোর জন্য ইনভাইট করতে পারি, তো প্ল্যান শো হলো। নেক্সট হচ্ছে ফলো আপ অ্যান্ড ফলো থ্রু, যে স্টার্ট আপ করলো তার সাথে আমি এবার স্টার্ট আপ কিন্তু অনেক রকমের হতো, সে বললো যে আমি কাস্টমার হিসাবে স্টার্ট আপ করতে পারি, আগে ঠিক আছে ট্রায়াল করবো, হতে পারে। কেউ বলতে পারে না ঠিক আছে আমি এখনই স্টার্ট করবো, সেটাও হতে পারে। আর কেউ বললো না না আমার এখন দরকার নেই।
সব কিছু হতে পারে। যারা স্টার্ট করলো তাদের সাথে আমি ফলো আপে থাকবো, যারা স্টার্ট করলো না তাদের সাথে আমি ফলো থ্রুতে থাকবো, তার সাথে দারুণ একটা বেস্ট অফ দ্য বেস্ট রিলেশনশিপ রাখবো। তার কারণ তিনি কোন দিন আসবেন, অ্যাটলিস্ট তার যদি কোনো দিন কোনো প্রোডাক্টের দরকার পড়ে সবার আগে সোমনাথের নামটা মনে পড়বে, সেই রিলেশনশিপটা তার সাথে রাখবো। তিনি কিন্তু আমার শত্রু হয়ে জানি না বলে, কারণ আমি প্রথমবার যখন না বলেছিলাম আর দ্বিতীয়বার যখন শুরু করেছি, তাহলে প্রথমবার তারা আর ব্যবসায় নেই, আমি পার্সোনালি তাদেরকে চিনি, তারা কেউ বিজনেসটার মধ্যে নেই। তাহলে কোন মানুষটা এই আমিই তো আবার এত বছর পর শুরু করলাম, তাহলে হতেই তো পারে যে আজকে আমার থেকে প্রোডাক্ট নিল না বা স্টার্ট আপ করলো না, সেই মানুষটা হয়তো কোনো দিন করবে, কিন্তু সেই দিন আমার মুখটা যেন তার মনে পড়ে, সেই রকম তার সাথে আমি রিলেশনশিপ রাখবো। ঠিক আছে, নেক্সট এটা গেল 4 বেসিক্স। এবং এই চাকাটা কিন্তু ঘুরতেই থাকবে, যত তাড়াতাড়ি এই চাকাটা ঘোরাতে পারবো তত কিন্তু বিজনেসে গ্রোথ আসবে, কারণ এটাই কিন্তু 4 বেসিক্স। এবার 9 কোর স্টেপসের মধ্যে আসি। 9 কোর স্টেপস হচ্ছে পিওরলি শেখার জায়গা। হ্যাঁ, এটা তো 4 বেসিক্স করতে হয়। 9 কোর স্টেপসের ফার্স্ট যেটা বলবো সেটা হচ্ছে যে টিচিংস পার্টটা বলি, কোথা থেকে বিজনেসে গ্রোথ আসবে, সেটা হচ্ছে বই পড়া। একটু কি বই পড়বো? কিছু পজিটিভ মেন্টাল অ্যাটিটিউডের বই আছে, আপলাইনের কাছে প্রচুর বইয়ের স্টক আছে, একটু আপলাইনের থেকে চেয়ে নিই। আপলাইন, তুমি বলো আমার কাছে কোন বইটা আমার জন্য সুটেবল। বড় স্বপ্নের বড় জাদু, তুমিও জিতবে, প্রচুর বই আছে। কিছু অ্যাকশন পার্টের বই আছে, সেগুলো একটু আপলাইনে শিখি। 1 পাতা 8 পাতা করে বই পড়ি। আমি যদি আমার বাচ্চাকে বলি তুই পড়, তোর ভবিষ্যৎ তৈরি হবে, তাহলে আমি একটু পড়ি, তাহলে আমার ভবিষ্যৎ একটু তৈরি হবে। এই বিজনেসটায় আমি আমার মেয়েকে দিয়ে যেতে পারি। বিজনেসটা আমার বাবার চাকরি আমি পাইনি, বাবা যেখানে রিটায়ার করেছেন আমি সেখানে জয়েন করেছি। সেই পোস্টে জয়েন করিনি, সেই স্কেলে জয়েন করিনি, সেই ডিপার্টমেন্টেও জয়েন করিনি, কিন্তু আমি বিজনেসটা যেখানে রেখে যাব, আমার এবং আমার মিসেসের পরে আমার নেক্সট নমিনি আমার মেয়ে, তাহলে ও যা করবে জীবনে, যাই করুক, এই বিজনেসটা তাকে আমি হ্যান্ড ওভার করে যাবো, তাহলে তো আমি সেইভাবে বিজনেসটা বিল্ড করবো। তাহলে বই একটু পড়তে হবে, প্রোডাক্ট নলেজ নিতে হবে। ওই বই পড়ার মধ্যেই আছে প্রচুর পরিমাণে আমাদের প্রোডাক্ট রিলেটেড বই আছে, সেগুলো একটু একটু করে শিখি। ডিজিটাল অপশান আছে, ফিজিক্যাল অপশান আছে, সেগুলো করতে পারি। নেক্সট হচ্ছে একটু সিডি তো এখন নেই, ওটা হয়ে গেছে আমাদের স্ট্রিমিং। একটু স্ট্রিমিং শোনা, প্রচুর লিডারদের স্ট্রিমিং, প্রচুর মানে শেষ করা যাবে না। BWW সোশ্যাল একটা স্ট্রিমিং অপশান আছে, সেখান থেকে শিখতে পারি। আপলাইনটা কিছু সিডি পাঠান, সেগুলো আমরা একটু করে শুনি, কারণ ওইগুলো থেকে শুনলে কিন্তু না মনে একটা ভরসা আসে, না এরা যদি পেরে থাকে তাহলে আমিও পারি। আমি যখন প্রথম বিজনেসটা শুরু করি, যেটা আমি বলছিলাম, ওই এসেইডটা আমার মেয়ের জন্য করব, আমার জন্য দরকার নেই। আপলাইনকে আমি কিন্তু ডজই দিয়েছিলাম। 2 মাস পর স্টার্ট আপ করার 2 মাস পর রেজিস্ট্রেশন করেছি। 2 বন্ধু আপলাইনের বাড়িতে পড়াতে যেতাম, আমি কম্পিউটার শেখাতাম, ও অল সাবজেক্ট পড়াতো। তো দুজনকে দেখে প্ল্যান শো করা হলো, দুজনের বাড়ি থেকে বেরোলাম। আমার বাড়ির সামনে মাঠের এপারে আপলাইনের বাড়ি, উল্টো দিকে আমার বাড়ি। দুজনে বেরিয়ে এসে দুজনে আলোচনা করছি, দেখ ভাই, যদি আমি 300 টাকা করে মাইনে নিই, ও 500 টাকা করে মাইনে নেয়। তো বললো যে দুজনে এবার হিসাব করছি, দেখ যদি জয়েন না করি আর যদি টিউশনটা ছাড়িয়ে দেয়, তাহলে আমার 3,500 টাকা লস, আর তো 6,000 টাকা লস হয়ে যাবে, আবার একটা টিউশন খুঁজতে যেতে হবে। তাতে একটা কাজ করি, জয়েনিং করে নিই, প্রোডাক্ট ব্যবহার করবো, না লাগলে বলে দেবো, হচ্ছে না, পয়সা তো দিচ্ছি না কিছু, ভালো কথা। ও হলো আমার আপলাইন, আমি হলাম ডাউনলাইন, শুরু হলো। এবার আমি আপলাইন বলে আমি কিছু করি, মানে আমি ওই ফেলেও দিতে পারছি না, আবার ধরেও রাখতে পারছি না, এরকম একটা ব্যাপার। বলছে করছি। এবার ও সারাদিন টিউশনে ব্যস্ত, ওর সাথে খুব একটা যোগাযোগ হচ্ছে না, আমার বাড়ির পাশেই থাকে ও। এরপর একটা বড় প্রোগ্রাম, মেগা প্রোগ্রাম ছিল, মেগা ফাংশন, যেটা আগামী 19 আর 20 তারিখ আমাদের হতে চলেছে। ঠিক আছে, তো সেই এরকম একটা মেগা ফাংশনে আমার আপলাইন একটা টিকিট দিল, সেই টিকিটের দাম ছিল অনেক, 750 টাকা। বললাম বাবা, ফ্রিতে জয়নিং আর 750 টাকার প্রোগ্রাম, হ্যাঁ, আমি তো অবাক। এবার না ওই মুখের ওপর না বলতে পারি না, দেখছি বলেছি। ও বলে দিল যে আমার টিউশন আছে, আমার রোববার দিনে প্রচুর শিডিউল, আমি যেতে পারবো। তা আমি ঠিক আছে, অফিস ছুটি, সানডেটা ছুটি, ঠিক আছে গেলাম। ওইখানে যাওয়ার পর না আমার মাইন্ডসেট চেঞ্জ হয়ে গেল। ফাংশন ওইখানে যাওয়ার পর আমি মানে অসাধারণ লিডার্সদের দেখলাম। কতজনের নাম বলবো, 8-10 জন ডায়মন্ড অ্যান্ড অ্যাবভ স্পিকার, এবং তাদেরকে দেখার পর মনে হলো এরা যদি ব্যবসাটা করে তাহলে আমার তো কিছুই নেই, আমার তো সবার আগে টাকা দরকার। এরা এত বড় বড় সাকসেসফুল প্রোফাইল, তারাই বিজনেসটা সিরিয়াসলি করেন, তাহলে কোথা আমি কেন করবো না। সেই দিন ডিসিশন নিলাম, মেয়ের জন্মদিনের অনুষ্ঠান
বললো অমুক দিনই করতে হবে সানডে, সেদিন ছিল প্রোগ্রাম একটা আমাদের সামার কনফারেন্স। আমি বললাম চেঞ্জ করো, না হলে প্রোগ্রামে আমি থাকবো না। ডেট চেঞ্জ করা হলো, কারণ আমার কাছে ফার্স্ট প্রায়োরিটি আমার বাবা আমাকে আপত্তি করেছিলেন, হ্যাঁ ছেলে এত দৌড়ঝাঁপ করবে। বাবা মা ভালোর জন্যই বলেছে, বাবা মা ভালোই চায়, আমি তো আমার মেয়ের ভালো চাই, আমি তো আমার ফ্যামিলির জন্য করছি, যেটা বাবা দেখতে পাচ্ছে না। তো এই একটা জায়গা, ওই প্রোগ্রামে আসাটা কিন্তু প্রয়োজন, স্ট্রিমিং শোনাটা প্রয়োজন। রেগুলার তো আমরা প্রোগ্রাম পাই না, কিন্তু স্ট্রিমিংগুলো দেখলে সেই বিশ্বাসটা আসে, না আমি পারি করতে। এটা গেল লার্নিং পার্ট। এরপর যেটা হচ্ছে বিজনেসটা গ্রো করবে কোথা থেকে, সেটা হচ্ছে 100% প্রোডাক্ট ইউজ। আমার বাড়িতে যা যা প্রোডাক্ট লাগে সেগুলো আমি ব্যবহার করব। তাহলে আমার বাড়িতে হাঁটু ব্যথার কেউ নেই, তবে গ্লুকোসামাইন দরকার নেই, বাট স্টিল আমার বাড়িতে প্রোডাক্টগুলো আমি ব্যবহার করবো। কারণ প্রোডাক্টগুলো যদি ব্যবহার না করি আমি টাচ অ্যান্ড ফিল করতে পারবো না, টাচ অ্যান্ড ফিল না করলে একটা মানুষকে আমি শেয়ার করতে পারবো না। অ্যাকচুয়ালি আমরা না কাউকে, যেটা বলছিলাম আগে ফার্স্ট পার্টে, যে পুশ সেল করি না। দেখবেন একটা গুড সেলসম্যান, সে কিন্তু, আপনি একটা ভাবুন না, একটা মার্সিডিজ বেঞ্জের শোরুম, আপনি যদি মার্সিডিজ বেঞ্জের শোরুম বা ফোর হুইলারের শোরুমে যান, যিনি বিক্রি করছেন তিনি আপনাকে কি বলবে, গাড়ির স্পেসিফিকেশান বলবে, মাইলেজ বলবে, সব কিছু বলবে। তো কিন্তু তিনি কি গাড়িতে চেপে এসছেন যিনি বিক্রি করছেন? না, তিনি কিন্তু বাসে এসছেন, ট্রেনে এসছেন, কিছু তো করে গেছেন, ওখানে সার্ভিস করছেন, করে উনি স্পেসিফিকেশন জানে, উনি এক্সপার্ট, উনি আমাকে বিক্রি করছেন। কিন্তু আমরা প্রতিটা প্রোডাক্ট ব্যবহার করছি, তার বেনিফিটগুলো রিয়েলাইজ করছি, আমরা ফিল ফেল ফাউন্ড মেথডের মধ্যে বুঝেছি, তবেই তো একটা মানুষকে বলছি। এবং সামনের মানুষটাকে আমি ইনফরমেশান দিচ্ছি, দ্যাট মিনস আমি তাকে বিক্রি করছি না, আমি তাকে কেনার জন্য তাকে লজিক্যাল ইনফরমেশান দিচ্ছি, তাকে আমি ইনপুট দিচ্ছি এমন যাতে তিনি বোঝেন না আমার কেনা প্রয়োজন আছে। বিক্রি করলে আমি কদিন বিক্রি করব? একবার দুবার, তারপর সে বলবে না দরকার নেই, প্রোডাক্টের দাম বেশি। কিন্তু তিনি যদি রিয়েলাইজ করেন না এই সেটটা অসাধারণ এবং আমার বাড়ির জন্য কস্ট এফেক্টিভ এবং এতগুলো বেনিফিট পাচ্ছি, তিনি আমাকে ফোন করে বলবেন সোমনাথ দিয়ে যাও। তাহলে আমরা কাউকে আমরা কেনাই, আমি বেচি না। তাহলে 100% প্রোডাক্ট ইউজটা ওই কারণে প্রয়োজন। নেক্সট পয়েন্ট হচ্ছে 20 to 30 কাস্টমার বেস। আমি এই যে দেখাচ্ছিলাম স্ট্রাকচার, যে 5টা মানুষ, আপনি ম্যাক্সিমাম দেখবেন যারা জয়েন করেন আমাদের সঙ্গে কাস্টমার থেকেই জয়েন করে, আগে কাস্টমার হয়। আমরা তো বিজনেসের কাস্টমার, আমরা তো প্রোডাক্ট ব্যবহার করি, আমরা তো এমন কেউ নয় যে প্রোডাক্ট ব্যবহার করি না শুধু বেচি, এমন তো নয়। আমরা ব্যবহার করি, আমরা কোম্পানির ফার্স্ট কাস্টমার, এবং আমরা কিছু মানুষকে দিই। এবং যে কোনো মানে আপনি দেখবেন অ্যাটলিস্ট 70 to 90% প্রত্যেকের টিমে কাস্টমার থেকে ডিস্ট্রিবিউটারে কনভার্ট হয়েছে। কারণ আগে তো রিয়েলাইজেশন বুঝেছে, ভালো না চলো, প্রথম মাস ব্যবহার বুঝলো, ভালো লাগলো, পরের মাসে তাকে আমি ইনকামের রাস্তা দেখালাম, সে সাইন আপ করলো। না হলে প্রথম দিন রেজিস্ট্রেশন করলো না, পালিয়ে যাওয়ার তার চান্সেস অনেক বেশি। কিন্তু প্রোডাক্টটা বুঝে গেলে পালিয়ে যাওয়ার চান্সেস কম। ওই যে 20 থেকে 30টা কাস্টমারের কথা বলছি, সেখান থেকে কিন্তু ডিস্ট্রিবিউটারে কনভার্ট হবে, এবিওতে কনভার্ট হবে। তাহলে আগে কাস্টমার বানাই আমরা, ঠিক আছে। আর নেক্সট পার্টটা যেটা বলবো সেটা হচ্ছে এসটিপি। সেটা তো 4 বেসিক্সে বলে গেছি, প্ল্যান শো করলে প্রচুর মানুষ স্টার্ট আপ করবে। এবং প্ল্যান শো মানে কিন্তু ওই শো দ্য প্রোডাক্ট অ্যান্ড শো দ্য প্ল্যান। শো দ্য প্ল্যান ওই প্রোডাক্ট দেখাতে দেখাতে একটা ইনকামের পার্ট, এটুকু দেখালেই কিন্তু একটা মানুষকে কথা বলা যায়। আর নেক্সট পার্ট যেটা বলবো সেটা হচ্ছে যে বিজনেসটাকে ধরে রাখা, সেটাও প্রয়োজন। সেটা কি করে হবে? সেটা হচ্ছে আপলাইন কমিউনিকেশন। আমি সারাদিনে উপরে ফোন করি যদি একটা, এবং সেটাই যদি শেখাই, তাহলে আমার ফোনে একটা যাবে আপলাইনের কাছে, ডাউনলাইনের কাছ থেকে প্রচুর ফোন আসবে। কিন্তু আমি যদি আমার কাছে 50টা 100টা 200টা ডাউনলাইন আছে, আমি কত লোককে ফোন করবো একদিনে? ইটস ভেরি ডিফিকাল্ট, কোয়াইট ইম্পসিবল। তাহলে আপলাইনকে ফোনটা করি। আর আমার ইনপুট কোথায়? ওই ট্যাঙ্কি যেটা দেখাচ্ছিলাম, ওয়াটার ট্যাঙ্ক, ইনপুট কোথা থেকে? নিচে থেকে না ওপর থেকে? ওপর থেকে অবভিয়াসলি, ইনপুট চ্যানেলটা তো উপরে থাকে। তাহলে আপলাইনের সাথে রেগুলার আমি কমিউনিকেশনে থাকবো, আমার সিচুয়েশন যাই থাকুক, বাট আমি আপলাইন, আমি মোটিভেটেড হওয়ার জন্য আমি আপলাইনের সাথে রেগুলার কমিউনিকেশনে থাকবো। সেকেন্ড পয়েন্ট হচ্ছে হ্যাঁ আপলাইন কমিউনিকেশন। নেক্সট হচ্ছে টিচেবিলিটি, এবিলিটি টু লার্ন। আমি শিখতে চাই, তুমি আমাকে শেখাও, গিয়ে আপলাইনকে বলো আমি শিখবো, তুমি আমাকে শেখাও আমাকে কি কি করতে হবে। আর লাস্ট পয়েন্ট হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি। আমি যদি সব কাজগুলো করি তাহলে আমি আমার স্বপ্নের প্রতি অ্যাকাউন্টেবল, আমি আমার ফ্যামিলির প্রতি অ্যাকাউন্টেবল, আমি আমার কি বলবো সোশ্যাল রেসপন্সিবিলিটির প্রতি অ্যাকাউন্টেবল। একটা মানুষ খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে, আমি তাকে প্রোডাক্ট নিয়ে বলছি না, তাকে গ্লুকোসামাইনের কথা বলছি না, সে নেবে কি না নেবে না জানি না, বাট জেঠিমাকে তো বলতে পারি, জেঠিমা আমার কাছে একটা সলিউশন আছে, তুমি দেখতে পারো। অ্যাটলিস্ট
আমার মাথায় তো উপরওয়ালা তো বলবেন ঠিক আছে এই চেষ্টা করেছে, এই চেষ্টাটাই আসল। চেষ্টাটা করতে পারলে প্রোডাক্ট বেচে একটা গ্লুকোসামাইন বেচে কত টাকা হবে, 200, 300, 400 টাকা লাভ হতে পারে। কিন্তু তার হাঁটু ব্যথাটা যদি আমি তাকে রিলিফ দিতে পারি, অ্যাটলিস্ট সে তো আশীর্বাদ করতে, বাবা তোর প্রোডাক্ট খেয়ে আমার ভালো হয়েছে, এই আশীর্বাদটা তোর পয়সা দিয়ে পাওয়া যাবে না। তাহলে আমরা কিন্তু এটুকু করতে পারি, এটার প্রতি আমাদের অ্যাকাউন্টেবল থাকা, সোশ্যাল রেসপন্সিবিলিটি। আমার আশেপাশের লোকজন যেন সুস্থ থাকে, সেটা আমার সোশ্যাল রেসপন্সিবিলিটি। আর লাস্ট একটা জিনিস দেখাবো, এটা একটু আমি দেখিনি। আমাদের প্রত্যেকের না নিজস্ব একটা কমফোর্ট জোন আছে, রাইট? যে যে পরিস্থিতিতে থাকি তার একটা কমফোর্ট জোন আছে। খারাপ থাকলেও গুছিয়ে নিয়েছি, মানিয়ে নিয়েছি, দারুণ থাকলেও সেখানেও মানিয়ে নিয়েছি। ওই যেটা বলছিলাম রোস্টার চেঞ্জ করা, আবার রোস্টার চেঞ্জ করতে বলছেন, মানে আমি যা আছি তাই আছি, ভালো আছি। ওই একটা গল্প শুনেছিলাম, এক ভদ্রলোক আর এক ভদ্রলোকের বাড়িতে গেছে, তো দেখছে দূরে একটা কুকুর মাঝে মাঝে কুই কুই করে উঠছে। তো 3-4 বার করেছে, তো এই ভদ্রলোককে জিজ্ঞেস যা যা ওই কুকুরটা ওরম কেন করছে বলো তো? বলে অ্যাকচুয়ালি না, ওর যে পাপস টাপস শুয়ে আছে সেখানে একটা ছোট্ট মতো খোঁচা আছে, ওইটা ওর একটু নড়লে ওটা খোঁচা লাগছে আর ও কুই কুই করে উঠছে। তো বলছে যে তাহলে ও তো অন্য জায়গায় কিছু হতে পারে। বলো না, ওই জায়গাটাতেই ও শোয় আর ওই খোঁচাটা লাগে আর ওই কুই কুই করেই উঠবে, ওটাই ওর কমফর্ট জোন। তাহলে আমাদের নিজস্ব প্রত্যেকের একটা কমফর্ট জোন আছে। এই কমফর্ট জোনের পর ব্যবসাটা শুরু করেছি, ভালো লেগেছে, আপলাইন দেখিয়েছে, টাকা পাওয়া যায়, পার্ট টাইমে করতে হয়, পয়সা লাগবে না। কমফর্ট জোন থেকে বেরিয়েছি, বেরিয়ে কোথায় ঢুকলাম? ফিয়ার জোন। আমি কি পারবো? তুমি বলছো ঠিক, এত লোককে আমি বলতে পারবো না। এই তো দেখো যত নামে লিস্ট করছে, আপলাইন বলছে 200 থেকে শুরু করতে, আমি নিয়ে গেছি 10টা। এই 10টা লোক তো আর কেউ করবে না। এটা হচ্ছে ফিয়ার জোন, ভয়। যদি প্রোডাক্ট ফেরত দেয়, যদি প্রোডাক্ট না চলে, প্রোডাক্টগুলো প্রচণ্ড দাম, আমি পারবো না, ও তোমাদের হয় সব। এটা হচ্ছে ফিয়ার জোন। নিজেকেই বোঝাচ্ছি, কেউ বলছে না আমাকে, কিন্তু আমি নিজেকে বোঝাচ্ছি যে আমিই পারবো না, আমারই সমস্যা, আমারই ব্যাকলগ। একই মানুষ পৃথিবীর কত কাজ করছি, কিন্তু এই কাজটাতে আমার ভয়। এটা হচ্ছে ফিয়ার জোন। ফিয়ার জোনের পরে হচ্ছে আপলাইন। বলো ঠিক আছে, যেগুলো বলছি সেগুলো করো, লার্নিং জোনে ঢোকো, বুক, সিডি, ফাংশন, একটু প্রোগ্রামে এসো, একটু বই পড়ো, একটু সিডি শোনো, আপলাইন কমিউনিকেশনে থাকো। যদি তুমি এগুলো করো তাহলে এখান থেকে আসতে পারবে। কমফোর্ট জোন থেকে বেরোলাম, এখান থেকে লার্নিং জোনে এসো। ঠেলাগুতো খেয়ে আপলাইনের লার্নিং জোনে ঢুকলাম, দেখে মনে একটু বিশ্বাস এলো, ভরসা পেলাম। কোথায় ঢুকলাম? গ্রোথ জোন। বেশি টাকার প্রোডাক্ট আমি নিয়ে শুরু করতে পারবো না। 500 টাকা, 1000 টাকা, আপলাইনের সাথে বার্গেনিং চলছে শুরু করার পরে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, শুরু হয়েছে, ফিয়ার জোন আছি। বেশি পয়সা দিয়ে দিলে যদি সব লস হয়ে যায়, প্রোডাক্টগুলো যদি ভালো না হয়, একটা তো আমি ডেমো দেখেছি এই সেইটের, বাকিগুলো যদি ভালো না হয়, সব মনে মনে ভয়, নিজে ভাবছি। ফিয়ার জোন, কমফোর্ট জোন থেকে ফিয়ার জোন, ভয়। তারপর থেকে আপলাইন ওগুলো শেখালো, আচ্ছা ঠিক আছে চলো সব প্রোডাক্টের ডেমো দেখাই। ডেমো দেখে শিখলো, না ঠিক আছে, বুক সিটি ফাংশন করলো, এলো। তাহলে এবার ব্যবসাটা কী করে বিল করবো? নামের লিস্ট করো। আপলাইন বলেছে শুনেছি, 4 বেসিক একটু করা শুরু করেছি, 3% গেছি, একটু গ্রোথ এসছে, আমার বিশ্বাস এসছে। এবার আমি কিছু মানুষকে ভরসা দিতে পারছি, ঠিক আছে? এটা হচ্ছে গ্রোথ জোন। এরপরটা হচ্ছে সাকসেস জোন, যেটা আমি চাই। তাহলে গ্রোথ জোনের পরে আলটিমেট সাকসেস জোন। এই নিচের দুটো পার্ট না, এটা আমারই তৈরি করা। আমি কমফোর্ট জোনে ছিলাম, আমিই ভয় পাচ্ছি। ওই এইখানটা যেটা দরকার না, এইখান থেকে এইখানে যাওয়ার জন্য, সেটা হচ্ছে এই 9 কোর স্টেপস খুব বেশি প্রয়োজন। আপলাইনের হাতটা শক্ত করে ধরে থাকা। আপলাইনই পারে, ওই রুমালের তো আমরা ডেমো দেখেছি না, যে রুমাল মাঝখান থেকে তুললে 4টে কোণে ওঠে রুমালের সবটা, ওই আপলাইন আমাকে টেনে তুলতে পারে একমাত্র। সেইটা যদি করি, এই লার্নিং জোনে ঢুকে পড়তে পারলে গ্রোথ জোনে যেতে বেশি সময় লাগবে না। ওইখানটাতে আমাদের একটু গড়বড় কারেকশন করে নিলে আমরা প্রত্যেকে এটা করতে পারি।
বাকিটা তো সাকসেস। আমরা যেখানে যেখানে প্রত্যেকে পৌঁছাতে চাই, আমরা ডেফিনেটলি আমাদের নিজেদের সাকসেসে পৌঁছে যাচ্ছি। তো রাইট, একটা অসাধারণ প্রোগ্রাম হলো এবং প্রত্যেকে থ্যাংক ইউ অ্যান্ড গুড নাইট।